পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভাবনার জগৎকে ওলটপালট করে দেয়। এইরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের আজকের নিবেদন দেহান্তর। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বড়দা বলিল, যারা প্রেতজনিতে বিশ্বাস করে না তাদের জোর করে বিশ্বাস করাতে যাওয়াটা উচিত নয়। আমি কখনো সে চেষ্টা করি না। কেবল একবার নিদানকাল সমুপস্থিত মহাকবি কালিদাস বলিয়াছেন, এই সময় সূর্য প্রচণ্ড হয় এবং চন্দ্র হয় স্পৃহণীয়। সূর্যের প্রচণ্ডতা পরীক্ষা করিবার দেখিবার প্রয়োজন হয় না, পরন্তু চন্দ্রের স্পৃহণীয়তা যাচাই করিবার উদ্দেশ্যে আমরা ক্লাবের কয়েকজন সভ্য সন্ধ্যার পর ক্লাবের বিস্তীর্ণ অঙ্গনে শতরঞ্জ পাতে বসিয়াছিলাম। পূর্বাকাশে বেশ একটি নধর চাঁদ গাছপালা ছাড়াইয়া উপরে উঠিয়াছে। তাহার আলোয় পরস্পরের মুখ দেখিতে কষ্ট হয় না। অধিকাংশই সভ্যই ঔদ্ধদেহিক আবরণ মোচন করিয়া ফেলিয়াছেন। ক্লাবের ভিত্তকে ভাঙের শরবত তৈয়ার করিবার ফরমাস দেওয়া হইয়াছিল। চন্দ্র যত স্পৃহণীয় হোক, সেই সঙ্গে বরফ শীতল শরবত পেটে পড়িলে শরীর আরও সহজে সিক্ত হয়। আমরা সতৃষ্ণভাবে শরবতের প্রতীক্ষা করিতেছিলাম। এইরূপ পরিবেশের মধ্যে বড়দা যখন বলিল, যারা পেটজনিতে বিশ্বাস করে না ইত্যাদি, তখন আমরা শঙ্কিত হয়ে উঠিলাম। ছুঁচের মধ্যে সূক্ষ্মাকারে প্রস্তাবনাটি যে অচিরাত ভালো গল্পের আকারে দেখা দেবে তাহাতে কারো সন্দেহ রইল না। ভূতের গল্প শোনার পক্ষে গ্রীষ্মের চাকরি রাত্রি অনুকূল নয়। এই জন্য শীতের সন্ধ্যা কিংবা বর্ষা রাত্রি প্রশস্ত। কিন্তু বড় যখন ভনিতা করিয়াছে তখন আর নিস্তার নাই। ভাগ্যক্রমে এই সময় শরবত আসিয়া পড়িল। আমরা প্রত্যেকে হৃষ্টচিত্তে একটি করিয়া ঠান্ডা গ্লাস তুলিয়া লইলাম। পিতৃ গিলাসের কানে একটি সূক্ষ্ম চুমুক দিয়া বলিল, আহ, দুনিয়াটা যদি মন্ত্র বলেই শরবতের মতো ঠান্ডা হয়ে যেত। বলিল, দুনিয়া বলতে তুমি কি বোঝো? এই ভারতবর্ষেই এমন জায়গা আছে যেখানে এখনো বরফ পড়ছে। গত বছর এই সময় আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম, দেখলাম দিব্যি শীত। প্রশ্ন করিলাম, পাহাড়ে? কোন পাহাড়ে? বড়দা বলিল, মনে করো মসুরি কিংবা নৈনিতাল, নাম বলবো না, তবে শৌখিন হাওয়া বদলানোর জায়গা নয়। আমার বড় কুটুম্ব সেখানে বদলি হয়েছেন, তার নিমন্ত্রণে মাঝখানে গিয়েছিলাম। সেখানে একটা ঘটনা ঘটেছিল। অমূল্য সন্দিগ্ধভাবে বলিল, ঘটনা নয় ঘটেছিল, কিন্তু পাহাড়ের নাম বলতে লজ্জা কিসে? বড়দা বলিল, লজ্জা নেই, যে গল্প তোমাদের শোনাতে যাচ্ছি তার পাত্র পাত্রী সবাই জীবিত, তাই একটু ঢাকাঢুকি দিয়ে বলতে হচ্ছে। মাঝে মাঝে এমন উৎকট ব্যাপার ঘটে যায়। যা হোক, গল্পটা বলি, শোনো। হিল স্টেশনে যারা বাস করেন তাদের চলচলন একটু বিলেতি ঘেঁষা হয়ে পড়ে। পুরুষরা সচরাচর কোট প্যান্ট পরেন, মেয়েরা অবশ্য শাড়ি ছাড়েননি, কিন্তু হাব ভাব ঠিকই দেশি বলা চলে না। টেবিলে বসে স্ত্রী পুরুষদের একসঙ্গে খাওয়া, ডিনারের পর দু এক পেগ হুইস্কি বা পোট, এসব সামাজিক ব্যবহারের অঙ্গ হয়ে গেছে। দোষ দেওয়া যায় না, শীতের রাজ্যে শীতের নিয়ম মেনে চলাই ভালো। শালকের চিঠি পেয়ে আমি যা গিয়েছিলাম পৌঁছল। 2-4 দিন থাকতে না থাকতেই গায়ে বেশ গতি লাগলো। আমার শালকটা দারুণ মাংসাশী, বাড়িতে রোজ মুরগি মাটনের সাধ্য চলছে, তার উপর পাহাড়ে ঘুরে বেড়ানো, ঘন্টায় ঘন্টায় খিদে পাওয়া। জায়গাটা সত্যি চমৎকার, যেমন জল হাওয়া তেমনি তার প্রাকৃতিক দৃশ্য। কয়েকটি নতুন বন্ধু জুটে গেল। এখানে 10-12 ঘর বাঙালি আছেন, সকলেই ভারী মিশুক। নতুন লোক পেলে খুব খুশি হন।
একটি ছোকরার সঙ্গে আলাপ হলো। তার নাম প্রমথ রায়, বয়স 25-26, যেমন মিষ্টি চেহারা তেমনি নরম স্বভাব, ভালো সরকারি চাকরি করে। মনটা অতি আধুনিক হলেও উগ্র নয়। প্রায় রোজই বিকেল বেলায় টেনিস খেলে ফেরবার পথে আমাদের বাসায় টু মারত। ছোকরা অবিবাহিত, একলা থাকে, তাই আমাদের সঙ্গে খানিক গল্প গুজব করে দু এক বেলা চা কিংবা ককটেল সেবন করে সন্ধ্যার পর বাসায় ফিরত। একদিন কোথায় কোথায় আমার শ্যালক পেট চুরির কথা তুললেন, বললেন, ও হে প্রমথ, তোমরা তো ভূত প্রেত কিছুই মানো না। আমাদের বড়দা একজন পাক্কা ভূতজ্ঞানী ব্যক্তি, ভূতের প্রমাণ যদি চাও ওর কাছেই পাবে। প্রমথ হেসে বলল, আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে এইসব বিশ্বাস করেন? কথাটা সে হালকা ভাবে বললেও গায়ে লাগলো। বললাম, শিক্ষিত লোকেরা এমন অনেক জিনিস বিশ্বাস করেন যা বিশ্বাস করতে অশিক্ষিত লোক লজ্জা পাবে। যথা যথা ফ্রয়েডিয়ান সাইকো অ্যানালাইসিস কিংবা প্যাভলভের বিহেভিয়ারিজম। প্রমথ হাসতে লাগলো। সে বুদ্ধিমান ছেলে, তাই এড়ে তর্ক করল না। ভূতের কথা ওইখানে চাপা পড়ল। আমার পাহাড়ে আসার পর 2 সপ্তাহ কেটে গেল। দিব্যি আরামে আছি, ওজন বেড়েই যাচ্ছে, মনে চিন্তা নেই, গায়ে ঘাম নেই, বিছানায় ছাড়পোকা নেই। খাওয়া, ঘুমোনো আর ঘুমোনো বেড়ানো, এই 3 কাজে দিবারাত্রি কোথাতেই যে কেটে যায় বুঝতে পারি না। জীবনে এইরকম সুসময় কষ্টিত এসে পড়ে, কিন্তু বেশি দিন থাকে না। প্রমথ একদিন আমাদের চায়ের নিমন্ত্রণ করল। আমি আর শ্যালক যথাসময়ে তাহার বাসায় উপস্থিত হলাম। আর কেউ নিমন্ত্রিত হয়নি জানত, কিন্তু গিয়ে দেখি একটি তরুণী রয়েছে। একে আগে কখনো দেখিনি। সুন্দরী, তরুণী, দীর্ঘাঙ্গী, মুখে একটু বিষাদের ছায়া। সাজসজ্জায় প্রসাধনের বর্ণ বাহুল্য নেই, কিন্তু যত্ন আছে। চেহারা দেখে বয়স 20-21 মনে হয়, হয়তো 2-1 বছর বেশি হতে পারে। শ্যালক খুব আগ্রহের সঙ্গে তাকে সম্ভাষণ করলেন। আরে এই যে মিসেস দাস, কি সৌভাগ্য আপনার সঙ্গে দেখা হয়ে গেল। উনি ধরে নিয়ে এলেন। প্রমথ তখন মহিলাটির সঙ্গে আমাদের আলাপ করে দিল। ইশারায় বুঝলাম মিসেস দাস বিধবা। শহর থেকে মাইল দূরে হরচটা নামে একটি উঁচু গিরিশিখর আছে। খুব ছোট জায়গা, মাত্র 10-12টি বাংলো আছে। সেইখানেই মিসেস দাস থাকে। হরচটা থেকে শহরের পথ দুর্গম নয়, মাঝে একটা উপত্যকা পড়ে, তাই সেখানে যারা থাকেন তারা মাঝে মাঝে শহরে এসে আবশ্যক মতো কেনাকাটা করে নিয়ে যান। চা, কেক, সহজে গল্প চলতে লাগলো। লক্ষ্য করলাম মিসেস দাস একদিকে যেমন সম্পূর্ণরূপে আধুনিকা, অন্যদিকে তেমনি শান্ত আর সংযত। তার সুন্দর চেহারার একটি প্রবল আকর্ষণ আছে, অথচ তার সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা করারও চলে না। তিনি অত্যন্ত সহজভাবে সকলের সাথে হাসি ঠাট্টা যোগ দিতে পারে, তো তার সঙ্গে প্রগল্ভতা করবার সাহস কারণ নেই। তাই সুকুমারত্ব যেমন বর্ম, প্রমথকেও সেই সঙ্গে লক্ষ্য করলাম। এতদিন বুঝতে পারিনি যে তার জীবনে প্রেম ঘটিত কোনো জটিলতা আছে। এখন দেখলাম বেচারা একেবারে হাবুডুবু খাচ্ছে। কম্পাসের কাঁটা অন্য সময় ঠিক থাকে, কিন্তু চুম্বকের কাছে এলে একেবারে অধীর, অসংবৃত্ত হয়ে পড়ে। প্রমথর অবস্থাও সেই রকম। তার প্রতিটি কথা, প্রতিটি অঙ্গভঙ্গি প্রকাশ করে দিচ্ছে যে ওই মেয়েটিকে সে ভালোবাসে। লোকলজ্জার খাতিরেও মনের অবস্থা লুকোবার ক্ষমতা তার নেই। অথচ মিসেস দাস বিধবা, হন প্রগতিশীল আধুনিকা, তবু হিন্দু বিধবা। মনে মনে উত্তেজিত হয়ে উঠলাম। পাহাড়ের হিমেল হাওয়ায় এই যে বিচিত্র রোমাঞ্চ সংকুলিত হয়ে উঠেছে, এর পরিণতি কোথায়? চায়ের পর্ব শেষ হতেই মিসেস দাস উঠে পড়লেন।
দিনের আলো থাকতে থাকতে তাকে হরচটায় ফিরতে হবে। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণ টেনে নিয়ে পড়লেন। তিনি আমাদের তিনজনকে দৃষ্টির আমন্ত্রণ টেনে নিয়ে বললেন, একদিন হরচটায় আসুন না, একটু নিরিবিলি যা, নইলে খুব সুন্দর জায়গা। এমন সূর্যোদয় পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, আসবেন। আমরা কোলার মধ্যে ধন্যবাদ সূচক আওয়াজ করলাম। ধন্যবাদ, ধন্যবাদ। তিনি চলে গেলেন। তারপর কিছুক্ষণ বসে আমরা উঠলাম। অতিথি সৎকারের যথোচিত চেষ্টা সত্ত্বেও প্রথমত ক্রমাগত অন্যমনস্ক হয়ে পড়েছে দেখে তাকে কষ্ট দিতে ইচ্ছে হলো না। বাড়ি ফেরার পথে শালককে জিজ্ঞাসা করলাম, কি হে, ব্যাপার কি? ভিতরে কিছু কথা আছে নাকি? শালক আমার দিকে যে মুচকি হাসলেন। তুমিও লক্ষ্য করেছো দেখছি। আমি গুজব শুনেছিলাম আর চোখে দেখলাম প্রমথ সাবিত্রীকে বিয়ে করার জন্য পুরো ক্ষেপে উঠেছে। ওর নাম বুঝি সাবিত্রী? তা উনি কি বলেন? যদ্দূর শুনেছি সাবিত্রীর মত নেই। মত নেই কেন? হিন্দু সংস্কার না অন্য কিছু? তা ভাই ঠিক বলতে পারি না। কতকটা সংস্কার হতে পারে, আবার কতকটা মৃত স্বামীর প্রতি ভালোবাসাও হতে পারে। জিজ্ঞাসা করলাম, স্বামী কতদিন মারা গেছেন? শালক বললেন, তা প্রায় বছর 2 হতে চলল। ভদ্রলোক রেলের বড় ইঞ্জিনিয়ার ছিলেন, হঠাৎ রেলে কাটা পড়লেন। তোমার সঙ্গে পরিচয় ছিল? সামান্য, খুব রাসভারী জবরদস্ত লোক। বয়স আন্দাজ 35 বছর হয়েছিল। মাত্র বছর খানেক সাবিত্রীকে বিয়ে করেছিলেন। মিসেস দাস হরজটায় থাকেন কেন? বাড়িটা দাসের ছিল, সাবিত্রী উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তাছাড়া দাস অন ডিউটি মারা গিয়েছিলেন, তাই রেলওয়ে থেকে তার বিধবা একটা মাসও হারা পায়, তাইতেই চলে। সাবিত্রী কেমন মেয়ে তোমার মনে হয়? খুব ভালো, অমন মেয়ে দেখা যায় না। এই বয়সে একলা থাকে, কিন্তু কেউ কখনো ওর নামে একটা কথা বলতে পারেনি। বিধবা বিবাহ সম্বন্ধে তোমার মতামত কি? এরকম ক্ষেত্রে হওয়াই ভালো। সারা জীবন অতীতের পানে চেয়ে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ছেলে ফুলে থাকলেও বা কথা ছিল, কিন্তু সাবিত্রী বোধহয় বিয়ে করবে না। এই ঘটনার পর আরো দিন 10 কেটে গেল। প্রমথ আর আসেনি। আমরাও তার মনের কথা আঁচ করেছি বলেই বোধ হয় সে আমাদের এড়িয়ে যাচ্ছে। আমারও স্বর্গত্যাগে হতে বিদায় নেবার সময় হলো। আমি পাত্তারি কুটোচ্ছি, এমন সময় একদিন প্রমথ এলো। একটু লজ্জা লজ্জা ভাব, 2-4 কথার পর বলল, মিসেস দাস চিঠি লিখে আমাদের 3 জনকে হরজটায় নেমন্তন্ন করেছেন সূর্যোদয় দেখবার জন্য। যাবেন? আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু শালক আপত্তি তুললেন। সূর্যোদয় দেখতে হলে তার আগের রাতে গিয়ে হরজটায় থাকতে হয়, কিংবা রাত্রি 2টোর সময় এখান থেকে বেরোতে হয়। সে কি সুবিধা হবে? প্রমথ পকেট থেকে চিঠি বার করে বলল, তার চিঠি পড়েই দেখুন, অসুবিধে বোধহয় হবে না। চিঠিতে লেখা ছিল, প্রীতি নমস্কারান্তের নিবেদন। প্রণতবাবু দেখছি আমার নিমন্ত্রণের আপনারা মুখের কথা মনে করেছেন। আমি কিন্তু সত্যিই আপনাদের 3 জনকে নিমন্ত্রণ করেছিলাম। আসুন না, রাতে আমার বাড়িতে থেকে সকালে সূর্যোদয় দেখবেন, কষ্ট হবে না। আমার বাড়িতে 3 জন অতিথিকে স্থান দেবার মতো জায়গা আছে। কবে আসবেন জানাবেন, কিংবা না জানিয়ে যদি এসে উপস্থিত হন তাহলে খুব খুশি হব। আশা করি ভালো আছেন। নিবেদিকা সাবিত্রী দাস। এরপর শালকের আপত্তি রইল না। প্রমথ উৎসাহিত হয়ে বলল, আজ শনিবার আছে, চলুন না আজই যাওয়া যাক। 5টার সময় বেরোলে সন্ধ্যের আগেই পৌঁছানো যাবে। তাই ঠিক করে বেরিয়ে পড়া গেল। হরজটা শিখরটি উপত্যকা থেকে দেখা যায়। সত্যি হরজটা নাম সার্থক। যেমন ধ্যানমগ্ন মহাদেবের জোটা পাকিয়ে পাকিয়ে উপরে উঠেছে, তার খাঁচে খাঁচে সাদা বাংলোগুলো ধুতরা ফুলের মতো ফুটে আছে। অপূর্ব দৃশ্য। কিন্তু সেখানে পৌঁছবার রাস্তাটি মোটেও অপূর্ব নয়। 3 মাইল পথ হাঁটতে পাকা 2.5 ঘন্টা লাগলো। আমরা যখন মিসেস দাসের বাংলোর সামনে গিয়ে হাজির হলাম, তখন দিনের আলো ফুরিয়ে এসেছে। তবু হরজটার
কুটিল কুণ্ডলিতে সূর্যাস্তের আবির লেগে আছে। মিসেস দাস বাড়ির সামনে বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। উৎফুল্ল হয়ে কলকলিয়ে দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন। আমাদের দেখে তার এই অকৃত্রিম আনন্দ বড় ভালো লাগলো। শোনা যায় আসন্ন দুর্ঘটনার সামনে কালো ছায়া ফেলে তার আগমন বার্তা জানিয়ে দেয়। কিন্তু আশ্চর্য, সেদিন দুর্ঘটনার বিন্দুমাত্র পূর্বাভাস পায়নি। সেই পার্বত্য সন্ধ্যার গৌরী কালো মনে হয়েছিল এই আলো নয়, অপূর্ব এক দৈবী প্রসন্নতা। তার আড়ালে যে লেশমাত্র অশুভ লুকিয়ে থাকতে পারে তা কল্পনাও করা যায় না। আমার বোধ হয় প্রমোদও কিছু আভাস পায়নি। মিসেস দাস আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। গরম জলে মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এসে দেখি চা তৈরি। বাড়িতে পুরুষ চাকর নেই, দুটো পাহাড়ি মেয়ে মানুষ কাজকর্ম ও রান্না বান্না করে এবং রাতে থাকে। হরজটায় এখনো বিদ্যুৎ বাতি এসে পৌঁছায়নি। কেরোসিন ল্যাম্পের মোলায়েম আলোয় চা খেতে বসল। মিসেস দাস চাকরানিদের সাহায্যে আমাদের পরিচর্যা করতে লাগলেন। ড্রয়িং রুমের দেয়ালে একটা ইনলাজ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। দূর থেকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না। চা খাওয়া শেষ হলে তার কাছে গিয়ে দাঁড়ালাম। ইনি অকালমৃত মিস্টার চওড়া যুবকের মাঝখানে খাঁজ, চোখের দৃষ্টি একটু কড়া। ফটো তোলবার সময় ঠোঁটের করে যে হাসি আনার নিয়ম আছে সেটি অবশ্য রয়েছে, কিন্তু হাসি দিয়ে চরিত্রের দৃঢ় বলিষ্ঠতা ঢাকা পড়েনি। মনে মনে এই মুখখানার সঙ্গে প্রমথ নরম মিষ্টি মুখের তুলনা করছি। এমন সময় পাশের মৃদু কণ্ঠের আওয়াজ হলো, আমার স্বামী। দেখলাম মিসেস দাস আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তারপর প্রমথ এসে দাঁড়ালো। মিসেস দাস কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থেকে চোখেতে প্রমথর পানে চাইলেন। তার মুখকান্তি শান্ত, মুখ দেখে মনের কথা ধরা যায় না। তবু সন্দেহ হলো তিনিও আমার মতো ফটোর সঙ্গে প্রমথের মুখ তুলনা করলেন। আমরা আবার ফিরে এসে বসলাম। মেয়ে মানুষের মন বোঝা সহজ নয়, বিশেষত মিসেস দাসের মতো মেয়ের জন্য। কবি বলেছেন, রমণীর মন সহস্র বর্ষের সখ্য সাধনার ধন। আমি ভাবতে লাগলেন, ইনি প্রমথকে বিয়ে করতে অস্বীকার করেছেন, একথা নিশ্চয়ই সত্যি। কিন্তু প্রমথ সম্বন্ধে তার মনে কি কোনো দুর্বলতা নেই? এই যে আজ তিনি আমার মতন একজন অপরিচিত লোককে নিমন্ত্রণ করে এনেছেন, এটা কি শুধুই লৌকিক সহায়তা, না এর অন্তরালে একজন বিশেষ ব্যক্তিকে কাছে পাবার অভিপ্রায় লুকিয়েছিল? প্রমথের অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। সেদিন যেমন দেখেছিলাম আজও ঠিক তাই। চুম্বকাবিষ্ট কম্পাসের কাঁটা, অন্য কোনো দিকে তার লক্ষ্য নেই। কমে রাত্রি হলো। উত্তর দিক থেকে একটু ঠান্ডা হাওয়া উঠে মাথার উপর দিয়ে সাঁই সাঁই শব্দে বইতে লাগলো। রান্না বান্না হতেই শুরুতে একটু দেরি হলো। আমরা রাত্রির খাওয়া শেষ করে যখন উঠলাম তখন প্রায় 11টা বাজে। মিসেস দাস বললেন, আপনারা শুয়ে পড়ুন গিয়ে, সকাল 3:30টায় কিন্তু উঠতে হবে, নইলে সূর্যোদয়ের সব সৌন্দর্য দেখতে পাবেন না। ভাবনা হলো এখন শুতে গেলে 3:30টার সময় ঘুম ভাঙবে কি? যদি না ভাঙে আজকের অভিযানটা ব্যর্থ হয়ে যাবে। জিজ্ঞাসা করলাম, অ্যালার্ম ঘড়ি আছে কি? মিসেস দাস বললেন, না, কিন্তু সেই জন্য আপনাদের ভাবতে হবে না, আমি ঠিক সময় আপনাদের তুলে দেব। শ্যালক বললেন, কিন্তু আপনার ঘুম যে ভাঙবে তার ঠিক কি? মিসেস দাস একটু হেসে বললেন, আমি ঘুমবো না, এই কখনটা বই বই কাটিয়ে দেবো, আমার অভ্যাস আছে। অবাক হয়ে চেয়ে রইলুম। আমরা ঘুমাবো আর ভদ্রমহিলা সারাটা জেগে থাকবেন? হঠাৎ প্রমথ তার দিকে এগিয়ে গিয়ে বললেন, তাহলে আমিও জেগে থাকি। আমাদের দিকে চেয়ে বললেন, আপনারা শুয়ে পড়ুন। আমার মন কিন্তু প্রস্তাবে সায় দিল না। আমরা দুজন বয়স্ক ব্যক্তি ঘুমবো আর এই দুটি যুবক যুবতী সারা রাত কি করতে থাকবে?
শ্যালক সমস্যা ভঞ্জন করতে বললেন, তবে আমরা সকলেই জেগে থাকি না কেন? আমার নতুন জায়গা সহজে ঘুম আসে না, এমনিতেই হয়তো চোখ চেয়ে চেয়ে হাত কেটে যাবে। আমি বললাম। আমারও ঠিক তাই। মিসেস দাস আপত্তি করলেন, কিন্তু আমরা শুনলাম না। ড্রয়িং রুমে বেশ জুত করে বসা গেল। 4 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। শ্যালক প্রস্তাব করলেন, তাস খেলা যাক, কিন্তু বাড়িতে তাস ছিল না বলে তার হলো না। প্রথমে খুব উৎসাহের সঙ্গে আরম্ভ হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে গল্প চলছে। মিসেস দাস একটি হেলান দেয়া চেয়ারে শুয়েছিল। শ্যালক সোফায় লম্বা হয়ে সিগারেট টানছিলেন। আমি একটি গদি মোড়া চেয়ারে গুটিসুটি হয়ে বেশ আরাম অনুভব করছি। কেবল প্রমোদ অস্থিরভাবে ঘর ঘুরে বেড়াচ্ছে, এটা ওটা নাড়ছে, আলোটা কখনো কমিয়ে দিচ্ছে আবার কখনো বাড়িয়ে দিচ্ছে। মিসেস দাসের শান্ত চোখ তাকে অনুসরণ করছে। 12টা বাজল। শ্যালক উঠে বললেন, সিগারেটের দগ্ধ প্রান্তটুকু অ্যাস্টেটের উপর রেখে বললেন, আচ্ছা মিসেস দাস, আপনি বাড়িতে একলা থাকেন, আপনার ভয় করে না? মিসেস দাস একটু ভুরু তুলে বললেন, তাকালেন, তারপর বললেন, ভয়? কিসের ভয়? বাড়ির মাথার উপর ঠান্ডা বাতাসটা সাঁই সাঁই শব্দ করে চলেছে। আমি একটা হাই চাপা দিয়ে বললাম, মনে করুন ভূতের ভয়। প্রমথ মিস্টার দাসের ফটোগ্রাফের সামনে দাঁড়িয়ে বিরাট ভরা চোখে তার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে চকিতে ফিরে চাইল, তারপর আমার মধ্যে এসে দাঁড়াল, বিদ্রুপ করে বলল, ভূতের ভয়? সে আবার কি? ভূত বলে কিছু আছে নাকি? বড়বাবু যত কুসংস্কার। মিসেস দাসকে জিজ্ঞেস করলাম, আপনারও কি তাই মত? তিনি একটু চুপ করে থেকে বললেন, পরজন্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভূত কি জানি। প্রমথ জোর করে বলে উঠল, ভূত নেই। ভূত শব্দের যে অর্থই ধরো, ভূত থাকতে পারে না। আজ শুধু বর্তমান আর ভবিষ্যৎ, এই কি যথেষ্ট নয়? তার মুখের প্রাণে তাকালো, মুখখানা লাল হয়ে উঠেছে। প্রমথ নরম স্বভাবের মানুষ, তাকে এত বিচলিত কখনো দেখিনি। যেন সাপের দিকে একটা কথা বলবার জন্য তার প্রাণে প্রবল আবেগ উপস্থিতি হয়েছে, অথচ আমাদের সামনে বলতে পারছে না। শ্যালক ব্যাপারটা বুঝতে পেরেছে। তিনি বললেন, বর্তমান আর ভবিষ্যৎ যতই থাকে, তবে ভূত থাকতে বাধ্য। আমাদের সকলেরই অতীত জীবন আছে, সেটাই ভূত। তোমারও ভূত আছে প্রমথ, তাকে এড়ানো সহজ নয়। তবে মরা মানুষের সঙ্গে আমাদের তফাৎ এই যে, মরা মানুষের সবটাই ভূত। আমাদের কিছুটা বর্তমান আর ভবিষ্যৎ আছে। শ্যালক যে ভূত কথাটা দুরকম অর্থ নিয়ে লোফালোফি করছে, প্রমথ তা বুঝলো না। তার তখন রোগ চেপে গেছে। সে হাত নেড়ে বলল, ওসব হেয়ালি আমি বুঝি না। মৃত্যুর পর আত্মা যে বেঁচে থাকে তার প্রমাণ করতে পারেন? শ্যালক হেসে বললেন, আমি কিছুই প্রমাণ করতে পারি না। প্রেতজনী সম্বন্ধে বড়দা খবর রাখে, ওকে জিজ্ঞাসা করো। আমি বললাম, দেখুন প্রমথ বাবু, যে লোক জেগে ঘুমোয় তাকে জাগানো যায় না। আপনি যদি বিশ্বাস করবেন না বলে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করানো কারোর সাধ্য নয়। তবে এইটুকু বলতে পারি, অনেক বৈজ্ঞানিক বুদ্ধিসম্পন্ন প্রতিভাবান লোক প্রেতজনিতে বিশ্বাস করেছেন, যথা উইলিয়াম ক্রুক্স, অলিভার লজ, কোনন ডয়েল। প্রমথ মুখটা শক্ত করে বলল, আমি বিশ্বাস করি না। যদি প্রমাণ করতে পারেন তো প্রমাণ করুন, নইলে কেবল কতগুলো বিলিতি নাম আউড়ে আমাকে কাবু করতে পারবেন না। একটু রাগ হলো। বললাম, বেশ, বিশ্বাস করা না হওয়া আপনার ইচ্ছে, কিন্তু চেষ্টা করে দেখতে দোষ কি? মিসেস দাস, আসুন প্ল্যানচেট করা যাক। তিনি একটু শঙ্কিত হয়ে বললেন, প্ল্যানচেট? ভূত নামাবেন? বললাম, প্রমথবাবুর অবিশ্বাস ভাঙবার তার কোনো উপায় দেখি না। তবে আপনার যদি ভয় করে তাহলে কাজ নেই। তিনি বললেন, না, ভয় করবে না। চোখে একবার প্রমথর দিকে তাকিয়ে বললেন, বেশ তো, করুন না। আর কিছু না হোক, সময় তো কাটবে। কি চাই বলুন? বললাম, বেশি কিছু নয়, শুধু একটা তেপা আর টেবিল হলেই চলবে। ছোট্ট একটা তেপার টেবিল ঘরেই ছিল। আমি তখন 2-4 কথায় প্ল্যানচেটের প্রক্রিয়া বুঝিয়ে দিলাম। তারপর আলো কমিয়ে দিয়ে 4 জনের টেবিলে ঘিরে বসা গেল। স্যার প্রশ্ন করলেন, কাকে ডাকা হবে?
আমি বললাম, যাকে ইচ্ছে টাকা যেতে পারে, তবে এমন লোক চাই যাকে আমরা সবাই চিনি, অন্তত যার চেহারা আমাদের সকলের জানা আছে। আমরা যেখানে বসেছিলাম তার অল্প দূরেই মিস্টার দাসের ছবি দেয়ালে টাঙানো ছিল। প্রমোদ বসেছিল ছবির দিকে পিঠ করে, আর মিসেস দাস ছিলেন তার সম্মুখে। মিসেস দাস ছবির পানে চেয়ে চোখ তুলে বললেন, সঙ্গে সঙ্গে আমারও চোখ সেই দিকে ফিরল। অল্প আলোতে ছবিটার সমস্ত দেখা যাচ্ছে, কেবল মুখখানা স্পষ্ট হয়ে আছে। মিসেস দাস ছবি থেকে চোখ নামিয়ে আমার পানে চাইলেন। তার চোখের দৃষ্টি প্রশ্ন শুনে বুঝে আমি বললাম, হ্যাঁ। ওকে ডাকা যাক। আমি যদিও ওকে দেখিনি, তবু ছবিতেই কাজ চলবে। সকলে চোখ বুঝে মনে মনে ওর কথা ভাবুন। আঙুলে আঙুলে ঠেকিয়ে টেবিলের ওপর হাত রাখা হলো। তারপর আমরা চোখ বুঝে মিস্টার দাসের ধ্যান করা শুরু করলাম। প্ল্যানচেটের টেবিল যখন 5 জনের আবির্ভাব হয় তখন টেবিলটা নড়তে থাকে। মনে হয় টেবিলের মোড়া কাটে প্রাণ সঞ্চার হয়েছে, তার ভেতর দিয়ে একটা স্পন্দন বইতে থাকে। আমরা প্রায় 10 মিনিট বসে রইলাম, কিন্তু টেবিল নড়ল না, তার মধ্যে জীবন সঞ্চারও হলো না। তখন চোখ খুলে আর সকলের পায়ে তাকালাম। প্রমোদকে দেখে বুঝলাম প্রীতির আবির্ভাব হয়েছে। টেবিলের উপর নয়, মানুষের ওপর। এমন মাঝে মাঝে হয়, তার মুখটা বুকের উপর ঝরে পড়েছে, ঠোঁট তো নড়ছে, মুখের চেহারা কেমন যেন বদলে গেছে। প্রীতির উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কেউ এসেছেন কি? প্রমোদ আস্তে আস্তে মুখ তুলল। তারপর ঠকঠকে চোখরা ধরে মিসেস দাসের দিকে এক দৃষ্টি চেয়ে রইল। আমি হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিলাম। এতক্ষণ প্রমোদের মুখ ভালো করে দেখা গেল। তার মুখ থেকে আমি ভয় পেয়ে গেলাম। কঠিন হিংস্র মুখ, পুরো চোখ দুটো জল জল করছে। চোখের দৃষ্টি প্রমোদের দিকে দৃষ্টি নয়, সেজন্য চোখের ভিতর দিয়ে অন্য একজন উঁকি মারছে। মিসেস দাস সম্মোহিতের মতো তার প্রাণ চেয়েছিলেন। হঠাৎ প্রমোদ গ্রহে কণ্ঠে বলল, সাবিত্রী। তার গলার আওয়াজ প্রচন্ড বদলে গেছে। মিসেস দাস চোখ বিস্ফোরিত হয়ে উঠল, তার ঠোঁট দুটি খুলে গেল। তারপর তিনি চিৎকার করে উঠলেন, তুমি তুমি এই বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপর যা কাণ্ড বাঁধলো তা বর্ণনা করা যায় না। কিন্তু লাফিয়ে উঠে দাঁড়ালো, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আমি তাকে ধরতে গেলাম, কিন্তু আমার সাধ্য কি তাকে ধরে রাখা? তার গায়ে অসুরের শক্তি। আমাকে এক ছটকায় দূরে সরিয়ে দিয়ে সে সাবিত্রীর অজ্ঞান দেহটার উপর ঝাঁপিয়ে পড়লো। তাকে 2 হাতে ঝাঁকুনি দিতে দিতে গচড়াতে লাগলো, তুমি আমার বিয়ে করতে যাও, দেব না তুমি আমার। ভেবে দেখো, প্রমোদর মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, কিন্তু আমাদের তখন ভাববার সময় নেই। আমি আর শালক দুজন মিলে টেনে প্রমোদকে আলাদা করলাম। ইতিমধ্যে পাহাড়ি চাকরানি দুটো চেঁচামেচি শুনে এসে পড়েছিল। তারা সাবিত্রীকে ধরে নিয়ে কোচির ওপর শুইয়ে দিল। আমরা প্রথমে প্রমোদকে টেনে নিয়ে চললাম স্নান ঘরের দিকে। সেখানে তাকে মেঝের উপরে ফেলে মাথায় বালতি বালতি জল ঢালতে লাগলাম, আর চিৎকার করে বলতে লাগলাম, আপনি চলে যান, চলে যান। না, যাব না, সাবিত্রীকে বিয়ে করতে দিব না। কষতে কষতে প্রথমে বলতে লাগলো। আমরা জল ঢালতে লাগলাম, ক্রমে তার গলার আওয়াজ জড়িয়ে এলো, দেব না, সাবিত্রীকে বিয়ে করতে দেব না। হাত পা ছোড়াও বন্ধ হলো। আধ ঘন্টা পরে দুজনে মিলে তাকে চ্যাংদোলা করে নিয়ে গিয়ে একটা বিছানায় শুইয়ে দিলাম। তার গায়ে আর শক্তি নেই, তবু বিজ বিজ করছে, দেব না, দেব না। শ্যালককে তার কাছে বসিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি মিসেস দাসের জ্ঞান হয়েছে। আমাকে তিনি ভয়ার্থ কণ্ঠে কেঁদে উঠলেন, কি হলো বর্তবাবু, কি হলো? মেয়েদের মনের অন্তরতম কথা যখন প্রকাশ হয়ে পড়ে তখন তাদের লজ্জার আর ভয়ের অন্ত থাকে না। কান্নাই তখন তার একমাত্র আবরণ। আমি মিসেস দাসের পাশে বসে তাকে যথাসাধ্য ঠান্ডা করলাম, চেষ্টা করলাম। তারপর চাকরানিদের বললাম, এক পেলা কড়া চা শিগগির করে নিয়ে এসো তো। সেদিন সূর্যোদয় দেখা মাথায় উঠল। 2টি ঘরে 2টি রোগীর পরিচর্যা করতে বেলা 7টা বেজে গেল। যাই হোক, মিসেস দাস তো সামলে উঠলেন, কিন্তু প্রমোদ সেই বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। কিছুতেই তার ঘুম ভাঙে না। জোর করেও ঘুম ভাঙাতে সাহস হলো না। আবার হয়তো বিদঘুটে কাণ্ড আরম্ভ করে দেবে।
এদিকে বেলা বেড়ে যাচ্ছে, আমাদের আজ ফিরে যেতেই হবে, নইলে অনেক হাঙ্গামা। বেলা পর্যন্ত যখন প্রমোদর ঘুম ভাঙলো না, তখন আমরা উদ্বিগ্ন হয়ে বললুম, ভাগ্যক্রমে একজন বৃদ্ধ ডাক্তার হরজটায় বাস করতেন, তাকে ডাকা হলো। তিনি পরীক্ষা করে বললেন, ওকে একটু ঠান্ডা বসেছে, বিশেষ কিছু নয়, কিন্তু আজ এর বিছানা থেকে ওঠা চলবে না। আমরা কাতর চোখে মিসেস দাসের প্রাণে চাইলাম। তিনি এতক্ষণে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। বললেন, প্রমোদবাবু আজ এখানেই থাকুন, আপনারা যদি নিতান্ত না থাকতে পারেন। শালক অত্যন্ত অপ্রস্তুত হয়ে বললেন, দেখুন, যা খুবই দরকার, কিন্তু আমরা না থাকলে আপনার যদি কোনো লজ্জার কারণ হয়। মিসেস দাস বললেন, সেই জন্য ভাববেন না। বৃদ্ধ ডাক্তার আমাদের কথা শুনছিলেন। তিনি বলে উঠলেন, আপনার কি আছে, আমি তো কাছেই থাকি। আমি হয় রাত্রে এসে সাবিত্রী মার বাড়িতে থাকবো, দরকার হলে আমার স্ত্রী এসেও থাকতে পারেন। আপনারা ফিরে যান। বৃদ্ধ ডাক্তারটি মরমী লোক, অযথা প্রশ্ন করেন না। আমরা অনেক নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লাম। প্রমোদ সম্বন্ধে চিন্তার কারণে ঘুম ভাঙলে সে সহজ মানুষে হয়ে পড়বে। বেরোবার সময় মিসেস দাস আমাদের একটু আড়ালে বললেন, কাল রাত্রির ঘটনা নিয়ে কোনো আলোচনা না হলে ভালো হয়। আমরা আশ্বাস দিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন। তারপর হরজটা থেকে নেমে এলাম। পরদিন সন্ধ্যার সময় খবর পেলাম প্রমোদ ফিরে এসেছে, কিন্তু সে আমাদের সঙ্গে দেখা করতে এলো না। এদিকে আমার সময় ফুরিয়ে এসেছে, দু একদিনের মধ্যে বেরোতে হবে। ভাবলাম, যাই, আমি প্রমোদের সঙ্গে দেখা করে আসি। ওইসব ব্যাপারে পরে তার হয়তো আর আসতে সংকোচ হচ্ছে। পরের দিন সকালবেলা বেরিয়ে ফেরার পথে তার বাসায় গেলাম। সদর দরজা বন্ধ করানোতেই প্রমোদ এসে দৌড় ঘুরিয়ে দাঁড়ালো। তার চেহারায় কি একটা সূক্ষ্ম পরিবর্তন হয়েছে। সে কটকট করে কিছুক্ষণ আমার প্রাণে চেয়ে রইল, তারপর ধরাম করে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। প্রমোদের সঙ্গে আমার এই শেষ দেখা। তারপরের দিনই পাহাড় থেকে নেমে এলাম। এই পর্যন্ত বলিয়া পর্দা থামিল। ইতিমধ্যে চাঁদ অনেকখানি উপরে উঠিয়াছে। ভাঙের নেশার জন্যই হোক বা বর্দার গল্প শুনেই হোক, বাতাস বেশ ঠান্ডা লাগতেছে। পিতৃ প্রশ্ন করিল, তোমার গল্প কি এইখানেই শেষ, না আরো কিছু আছে? বর্দাটা সিগারেট ধরে বলিল, আর একটু আছে। মাসখানেক পরে শ্যালকের কাছ থেকে একটা চিঠি পেলাম। তিনি এক আশ্চর্য খবর দিয়েছেন। সাবিত্রীর সঙ্গে প্রমোদ সিভিল ম্যারেজ হয়ে গেছে। আমার ধারণা হয়েছিল যে যে ব্যাপার ঘটেছে তারপর তাদের বিয়ে অসম্ভব। প্রমোদ যে শেষকালে আমার সঙ্গে এমন রূঢ় ব্যবহার করেছিল, সেটাও আমি তার ব্যর্থতার প্রতিক্রিয়া মনে করেছিলাম, কিন্তু দেখলাম আমার হিসেব আগাগোড়াই ভুল। শ্যালক আরো একটি খবর দিয়েছেন, সেটি আরো অদ্ভুত। এই অল্প সময়ের মধ্যে প্রমোদের চেহারা নাকি অনেকখানি বদলে গেছে। সকলেই বলেছে তার চেহারা ক্রমাগত গতাসু মিস্টার দাসের মতন হয়ে দাঁড়াচ্ছে। এমনকি তার চিবুকের মাঝখানে একটা খাঁজ দেখা দিয়েছে। সিগারেটের একটা লম্বা টান দিয়ে বড়টা বলল, এতক্ষণ আমি সরলভাবে ঘটনাটি বলে গেছি, নিজের টিকা টিপ্পনি কিছু দিইনি। এখন তোমরা এর টিকা টিপ্পনি পড়ো। এটা কি মিস্টার দাসের প্রেতাত্মা, কি প্রমোদকে তার দেহ থেকে উৎখাত করে নিজে কায়েমী হয়ে বসেছেন এবং নিজের বিধবাকে আবার বিয়ে করেছেন, কিংবা আর কি হতে পারে? আমরা কেবলই উত্তর দিলাম না। বর্দা তখন কতটা নিজে মনেই বলল, যদি তাই হয় তাহলে প্রমোদর আত্মাটার কি হলো, কোথায় গেল সে? অকস্মাৎ আকাশে একটা দীর্ঘ আর্ত কর্কশকার ধ্বনি উঠল। আমরা চমকে উঠে চাহিলাম, দেখিলাম বাবুদের মতো একটা পাখি চাঁদের উপর দিয়ে উড়িয়া যাইতেছে। কালো ত্রিকোণ পাখা মিলিয়া পাখিটা ক্রমে দূরে চলিয়া গেল। কণ্ঠকিত দেহে আমরা চাহিয়া রহিলাম।